আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। এর আগের দিনকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেটা ক্লাস 12-এর উপর আধারিত ছিল, এবং সেই ভিডিওটাতে আমরা আলোচনা করেছিলাম স্থির তড়িতের প্রাথমিক ঘটনাগুলি সম্পর্কে। আজকে আমি ক্লাস 11-এর চ্যাপ্টারের উপর ভিডিও বানাচ্ছি। চ্যাপ্টারটা হচ্ছে ভেক্টর। তো আশা করি এই ভেক্টর চ্যাপ্টারটি তোমাদের প্রচণ্ড গুরুত্বপূর্ণ, সবসময় কাজে লাগবে। এটা অঙ্ক বা পদার্থবিদ্যা সব ক্ষেত্রেই সমান গুরুত্বপূর্ণ, ভবিষ্যতে এটা খুব কাজের উপর আজকে আলোকপাত করা হবে। সেগুলো হলো স্কেলার রাশি, ভেক্টর রাশি, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, ত্রিভুজ সূত্র থেকে বহুভুজ সূত্র কীভাবে আসছে, ভেক্টরের সামান্তরিক সূত্র এবং তার গাণিতিক রূপটি, জ্যামিতিকভাবে তার গাণিতিক রূপে তার প্রকাশ, ভেক্টরের বিভাজন, ভেক্টর বিভাজন থেকে আমরা আসবো লম্ব উপাংশে ভেক্টরের বিভাজন, ত্রিমাত্রিক দেশে স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ এবং দুটি ভেক্টরের গুণফল। দুটি ভেক্টরের গুণফলের মধ্যে এক্ষেত্রে আমরা ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট সম্বন্ধে আলোচনা করব আপেক্ষিক বেগ সম্পর্কে। আমরা আমাদের টপিকগুলোর মধ্যে প্রবেশ করছি। তাহলে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি, চলো আমরা এই টপিকটা সম্বন্ধে প্রথমে দেখে নিই। আচ্ছা, ভেক্টর পড়ানোর ক্ষেত্রে প্রথমে যে অংশটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে স্কেলার রাশি এবং দুই ক্ষেত্রে হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি এবং ভেক্টর রাশি কি? যেসব রাশিগুলো সম্বন্ধে ধারণা করার জন্য শুধুমাত্র মানই যথেষ্ট, দিকের কোনো প্রয়োজন পড়ে না, সেই সব রাশিগুলোকে আমরা স্কেলার রাশি হিসেবে অভিহিত করব। যেরকম দৈর্ঘ্য, ভর, সময়, এগুলো হচ্ছে স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কি? ভেক্টর রাশি হচ্ছে যেসব রাশিগুলো শুধুমাত্র মান বললেই হবে না, তার দিকও নির্দেশ করতে হবে, সেই সব রাশিগুলিকে বলা হবে ভেক্টর রাশি। যেরকম হচ্ছে সরণ একটি ভেক্টর রাশি। এক্ষেত্রে মান শুধুমাত্র মান বললেই হবে না, এক্ষেত্রে দিকেরও গুরুত্ব আছে, অর্থাৎ দিক বলারও একটি বলা ভালো। ভেক্টর রাশির ক্ষেত্রে মান এবং সুনির্দিষ্ট দিক থাকা প্রয়োজন। উইতে এ বি একটি ভেক্টর রাশি। এক্ষেত্রে এই মড এ বি এটি হচ্ছে এর মান, এবং তীরচিহ্ন দিয়ে যেটা দেখানো হয়েছে, নির্দেশ করা হয়েছে, সেটা হচ্ছে দিক। অর্থাৎ একটি ভেক্টর রাশির ক্ষেত্রে মান এবং দিক দুটি প্রয়োজন। দুটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়াশীল হয় তাদের মধ্যে কোণ হবে 0 ডিগ্রি। দুটি ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়াশীল হয় তাদের মধ্যে কোণ হবে 180 ডিগ্রি। এবং দুটি ভেক্টর যদি পরস্পরের লম্বভাবে থাকে তাহলে সেই ভেক্টর দুটোর মধ্যে কোণ হবে 90 ডিগ্রি। এরপরে আমি চলে আসব ভেক্টরের ত্রিভুজ সূত্র সম্পর্কে। তাহলে ত্রিভুজ সূত্র কি বলছে? ধরে নিই আমি একটি ত্রিভুজ অঙ্কন করলাম। ত্রিভুজের তিনটি বাহু, একটি বাহু হচ্ছে এ বি, অন্য বাহুটা বিসি এবং সর্বশেষ বাহুটিকে আমি এসি হিসেবে নির্দেশ করছি। তাহলে এই ত্রিভুজের যে কোনো দুটি বাহু দ্বারা, অর্থাৎ আমি মনে করে নিচ্ছি এ বি এবং বিসি দুটো বাহু, তাহলে এই দুটো বাহু দ্বারা দুটি ভেক্টরকে দিকে ও মানে একই ক্রমে সূচিত করলে ত্রিভুজের অন্তিম বাহুটি বিপরীত ক্রমে ওই ভেক্টর দ্বয়ের লব্ধিকে প্রকাশ করবে। লব্ধি হচ্ছে দুটো ভেক্টরের সমষ্টিগত রূপ। তাহলে কি বলছি? যেমন আমি দুটো বাহু মনে করে নিচ্ছি, একটি বাহু হচ্ছে এ বি, অন্য বাহুটি হচ্ছে বিসি। তাহলে এই দুটি বাহু দ্বারা দুটি ভেক্টরকে আমি দিকে ও মানে একই ক্রমে মানে হচ্ছে একই দিকে, অর্থাৎ এটাও এদিকে, বিসির ক্ষেত্রে এটাও এদিকে প্রকাশ করেছি। তাহলে ত্রিভুজের সি বিপরীত ক্রমে, দেখো বিপরীত ক্রম মানে কি? এ বি এদিকে, বিসি এদিকে, তাহলে
একই ক্রম থাকলে এটা হতো CA, কিন্তু বিপরীত ক্রম মানে ঠিক এটার অপোজিট, অর্থাৎ AC। তাহলে এই AC হচ্ছে বিপরীত ক্রমে এই ভেক্টর দ্বয়ের সমষ্টিগত রূপকে প্রকাশ করবে। অর্থাৎ আমি লিখতে পারি AB ভেক্টর প্লাস BC ভেক্টর সমান সমান AC ভেক্টর। এটাই হচ্ছে ত্রিভুজ সূত্র। এরপরে চলে আসছে আমি ভেক্টরের বহুভুজ সূত্র সম্পর্কে। আমি ত্রিভুজ সূত্রে বলেছিলাম কোনো ত্রিভুজের দুটি বাহু দ্বারা দ্বিতীয় মানে একই ক্রমে দুটি ভেক্টরকে সূচিত করলে অন্তিম বা তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ওই ভেক্টর দ্বয়ের লব্ধিকে সূচিত করবে। তাহলে বহুভুজের ক্ষেত্রে অনেক বাহু থাকতে পারে। তাহলে আমি ধরে নিচ্ছি একটি বহুভুজের n সংখ্যক বাহু বিদ্যমান আছে। দেখো আমরা ত্রিভুজ সূত্র থেকেই বহুভুজ সূত্রের ধারণাটা করতে পারি। তাহলে কোনো ত্রিভুজের দুটি বাহু, তাহলে ত্রিভুজ থাকলে এক্ষেত্রে দুটি বাহু, তাহলে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ আমরা নিয়েছি। তাহলে তিনটে থাকলে দুটি বাহু, তাহলে এক্ষেত্রে কটা নেব? n-1টি বাহু দ্বারা। দ্বিতীয় মানে একই ক্রমে, তাহলে এক্ষেত্রেও দ্বিতীয় মানে একই ক্রমে কতগুলো ভেক্টরকে? n-1টি বাহু নিয়েছি, তাহলে n-1 সংখ্যক ভেক্টরকে সূচিত করা হচ্ছে। তাহলে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে, তাহলে এখানে অন্তিম বাহু বা তৃতীয় বাহু কোনটা? n-তম, কারণ n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ আছে, তার মধ্যে n-1টি বাহু আমরা নিয়েছি, তাহলে অন্তিম বাহুটা হচ্ছে n-তম বাহু। তাহলে n-তম বাহুটি বিপরীত ক্রমে ওই n-1 সংখ্যক ভেক্টরের লব্ধিকে সূচিত করবে। এটি হলো বহুভুজ সূত্র। এরপরে আমাদের টপিকটা হচ্ছে ত্রিভুজ সূত্র থেকে বহুভুজ সূত্র। তাহলে প্রথমে আমরা একটি বহুভুজ অঙ্কন করি। বহুভুজটির নামকরণ করা হচ্ছে বাহুগুলির, অর্থাৎ OA, AB, BC, CD, DE এবং EO। তাহলে বহুভুজ সূত্র থেকে তোমরা আগেই পেয়েছো বহুভুজ সূত্রটা কী ছিল, যে একটি বহুভুজের যদি n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ হয়, তাহলে n-1টি বাহু দ্বারা যদি একটি ভেক্টরগুলিকে যদি দ্বিতীয় মানে একই ক্রমে সূচিত করা হয়, তাহলে n-তম বাহুটি বিপরীত ক্রমে ওই ভেক্টর দ্বয়ের লব্ধিকে সূচিত করবে। তাহলে এই একটি বহুভুজ, বেসিক্যালি এটা একটা ষড়ভুজ। তো এর বাহুগুলো হচ্ছে OA, AB, BC, CD, DE এবং অন্তিম বাহুটা হচ্ছে EO। তাহলে আমি যদি প্রত্যেকটা বাহু দ্বারা ভেক্টরগুলিকে প্রকাশ করি, অর্থাৎ OA, AB, BC, CD, DE এবং তাহলে বিপরীত ক্রমে এটা হবে OE। অর্থাৎ বহুভুজ সূত্র থেকে আমি পাচ্ছি OA যুক্ত AB যুক্ত BC যুক্ত CD যুক্ত DE is equal to OE। সূত্রটা পাওয়ার জন্য আমি কি করলাম, আমি এর কর্ণগুলোকে যোগ করলাম, অর্থাৎ OB যোগ করলাম, OC যোগ করা হলো, OD যোগ করা হলো। তাহলে দেখো এই বহুভুজটি চারটি ত্রিভুজের খণ্ডে পরিণত হলো। যে ত্রিভুজগুলো হচ্ছে OAB, OBC, OCD, ODE। এখন OAB ত্রিভুজ থেকে কি পাচ্ছি? OAB ত্রিভুজ থেকে পাচ্ছি OA প্লাস AB সমান সমান বিপরীত ক্রমে OB। তাহলে আমি এটা লিখলাম OA প্লাস AB ইজ ইকুয়াল টু OB। ঠিক তেমন এই ত্রিভুজটি অর্থাৎ OBC ত্রিভুজ থেকে আমি কী পাচ্ছি? OB প্লাস BC সমান সমান হচ্ছে OC। তাহলে OB প্লাস BC সমান সমান হচ্ছে OC। তারপরে ত্রিভুজ OCD থেকে আমি কি পাচ্ছি? OC প্লাস CD সমান সমান হচ্ছে OD। OC প্লাস CD সমান সমান হচ্ছে OD। এবং ত্রিভুজ ODE থেকে কি পাচ্ছি? OD প্লাস DE সমান সমান হচ্ছে OE। তাহলে OD প্লাস DE সমান সমান OE। তাহলে এই রূপটি আমি আগের থেকে নিয়ে নিই। তাহলে OD প্লাস
ও ই সমান সমান কী হয়েছে, ও ই সমান সমান হচ্ছে ওডি প্লাস ডিই। এবার এই রিলেশনটা দেখো, ওডি সমান সমান ওসি প্লাস সিডি, তাহলে ওডির মানটা ক্ষেত্রে চেঞ্জ করা হচ্ছে ওসি প্লাস সিডি। তারপরে এখান থেকে আমি পেয়েছি ওসি সমান সমান হচ্ছে ওবি প্লাস বিসি, তাহলে এখানেও ওসির মানটা চেঞ্জ করা হয়েছে, ওসি সমান সমান হচ্ছে ওবি প্লাস বিসি, সেই মানটা রাখা হয়েছে প্লাস সিডি প্লাস ডিই। এবং তারপরে আমি পাচ্ছি ওবি সমান সমান পাচ্ছি ও এ প্লাস এবি, তাহলে ওবির মানটা যদি আমি এখানে চেঞ্জ করে দিই, এটা হচ্ছে ও এ প্লাস এবি। তাহলে সম্পূর্ণ সূত্রটা যদি আমি দেখি, ও এ প্লাস এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিই সমান সমান হচ্ছে ও ই। দেখো আমরা প্রথমে যে সূত্রটা আমি চেয়েছিলাম বহুভুজ সূত্র থেকে, সূত্র অনুসারে ও এ প্লাস এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিই সমান সমান ও ই, সেই সূত্রটাই আমি এখান থেকে পেলাম। তাহলে আমি ত্রিভুজ সূত্র থেকে বহুভুজ সূত্রটি প্রমাণ করতে পারলাম। ভেক্টরের সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্রটি স্টেটমেন্ট, অ্যাকচুয়ালি সামান্তরিক সূত্রটা হচ্ছে ত্রিভুজ সূত্রের বিকল্প রূপ মাত্র। সামান্তরিক সূত্রটি বলছে কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা দ্বিতীয় মানে দুটি ভেক্টরকে সূচিত করলে ওই বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণটি ওই ভেক্টর দুটি লব্ধিকে দ্বিতীয় মানে সূচিত করবে। অর্থাৎ এটা একটা সামান্তরিক, ওসি ও এ হচ্ছে দুটি সন্নিহিত বাহু, এই দুটি বাহু দ্বারা দুটি ভেক্টরকে, অর্থাৎ আমি মনে করছি পি এবং কিউ ভেক্টর দুটিকে দ্বিতীয় মানে প্রকাশ করেছি। তাহলে ওই সামান্তরিকের এই ছেদবিন্দুগামী বাহু দুটো ছেদবিন্দুগামী কর্ণ অর্থাৎ আর ভেক্টরটি কী করবে, ওই ভেক্টর দুটির লব্ধিকে দ্বিতীয় মানে প্রকাশ করবে। এটি জ্যামিতিক বা গাণিতিক রূপটা আমরা পরবর্তীকালে প্রতিষ্ঠিত করব। এইটা একটি সামান্তরিকটি সম্বন্ধে আমরা আগেই বলেছি। তাহলে এই সামান্তরিকটির বাহুটা হচ্ছে, সন্নিহিত বাহুটা হচ্ছে ও এ এবং ও সি, এর ছেদবিন্দুগামী কর্ণ হচ্ছে আর। এবার আমি বিভিন্ন ক্ষেত্রগুলিকে এর মাধ্যমে প্রকাশ করব। দেখো আমি মনে করে নিচ্ছি এক্ষেত্রে বর্ধিত ও এর ওপর বিডি লম্ব আমরা অঙ্কন করলাম। চিত্র অনুসারে অ্যাঙ্গেল সি ও এ যদি আলফা হয়, তাহলে অ্যাঙ্গেল বি এ ডি আলফা, এই বাহুটা আর। অ্যাঙ্গেল বি ও এ থিটা, এই বাহুটি হচ্ছে পি, এই বাহুটি হচ্ছে কিউ। তাহলে এই যে সামান্তরিকটা আমি অঙ্কন করছি, সেক্ষেত্রে আমি এই ত্রিভুজটির কথা কল্পনা করছি, অর্থাৎ ও বি ডি। তাহলে ও বিডি যেহেতু এটা লম্ব অঙ্কন করা হয়েছে, কোনটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে ও বিডি থেকে আমি কি পাচ্ছি, ওবি স্কোয়ার সমান হচ্ছে ওডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার। তাহলে ওবি স্কোয়ার সমান হচ্ছে ওডি স্কোয়ার, ওডি অর্থাৎ ও এ প্লাস এডি প্লাস ডিবি স্কোয়ার। তাহলে ও এ স্কোয়ার প্লাস এডি স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ এডি প্লাস ডিবি স্কোয়ার। এবার ত্রিভুজ এ বি ডি থেকে আমি কি পাচ্ছি, এ বি অতিভুজ, এডি ভূমি আর বিডি হচ্ছে লম্ব। তাহলে ভূমি স্কোয়ার অর্থাৎ এবি স্কোয়ার সমান হচ্ছে এডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার। তাহলে এডি এবং ডিবিকে আমি সমষ্টিগত রূপে লিখতে পাচ্ছি, ও এ স্কোয়ার সমান হচ্ছে এডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার সমান হচ্ছে এবি স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ
এডি ওবি স্কোয়ার। আবার দেখো এডি আর এবি, তাহলে এডি বাই এবি। এডি হচ্ছে ভূমি, এডি হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ সমান হচ্ছে কস আলফা। তাহলে এডি সমান হচ্ছে এবি কস আলফা। তাহলে এখান থেকে আমি যদি মানটি বসিয়ে দিই, তাহলে ও এ স্কোয়ার প্লাস এবি স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এবি কস আলফা। তাহলে মানগুলো আমি রিপ্লেস করি। ওবি দ্বারা আমি আর ভেক্টরকে সূচিত করেছি, তাহলে আর স্কোয়ার সমান হচ্ছে ও এ দ্বারা পি ভেক্টরকে করা হয়েছে, তাহলে পি স্কোয়ার প্লাস এবি মানে হচ্ছে কিউ, তাহলে কিউ স্কোয়ার প্লাস 2 ইন্টু পি কিউ কস আলফা। তাহলে যদি আমি ভেক্টরটার মান বোঝাতে যাই, তাহলে পি স্কোয়ার সমান কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা। এবার আমি অন্য দিকটি দেখছি, ট্যান থিটা, এই কোণটি সম্বন্ধে আমি জ্ঞান লাভ করতে চাই। তাহলে ট্যান থিটা কি? ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে ভূমি এক্ষেত্রে ওডি, তাহলে লম্ব ডিবি, আর ভূমি হচ্ছে বা বিডিও বলতে পারো বা ডিবি যেটাই হোক না কেন, আর ভূমি হচ্ছে ক্ষেত্রে ওডি সমান হচ্ছে ডিবি। আবার দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে, অর্থাৎ ত্রিভুজ এ বি ডি থেকে আমি কি পাচ্ছি, ডিবি বাই এ বি সমান হচ্ছে সাইন আলফা। কেন কি এটা লম্ব আর এটা অতিভুজ, এ বি অতিভুজ, তাহলে ডিবি সমান এ বি সাইন আলফা। তাহলে ডিবি সমান হচ্ছে এ বি সাইন আলফা, আর ওডি সমান হচ্ছে ও এ প্লাস এডি। তাহলে এটার মানটা হচ্ছে এ বি সাইন আলফা আর ও এ প্লাস এডি। তাহলে এডিকে আমি যদি রিপ্লেস করে দিয়েছি এর আগেই, এ বি কস আলফা। তাহলে এবি আমি কি দ্বারা সূচিত করছি, আর দ্বারা, এবি আমি সূচিত করছি কিউ দ্বারা, তাহলে কিউ সাইন আলফা পি প্লাস এবি কিছু দ্বারা সূচিত করা হচ্ছে কিউ দ্বারা, তাহলে কিউ কস আলফা সমান হচ্ছে ট্যান থিটা। এরপর আমি কয়েকটি বিশেষ ক্ষেত্র সম্বন্ধে নজর দেব। যদি দুটো ভেক্টর একই দিকে ক্রিয়াশীল হয়, যদি দুটি ভেক্টর একই দিকে ক্রিয়াশীল হয়, তাহলে আমি কি বলতে পারি? দেখো দুটো ভেক্টর যদি একই দিকে ক্রিয়াশীল হয়, তাহলে আমি প্রথমে পড়িয়েছিলাম সেই অংশটি তুমি দেখতে পারো যে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। তাহলে দুটো ভেক্টর একই দিকে ক্রিয়াশীল হলে তাদের মধ্যবর্তী কোণ হয়ে যাচ্ছে 0 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে এই যে আলফা, অর্থাৎ এই ভেক্টর দুটির মধ্যে ক্রিয়াশীল কোণ, আলফার মানটা কী হবে? 0। তাহলে লব্ধির মান আর সমান আমি কি পাবো? আর সমান আমি পেয়েছি √p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। আলফা যদি 0 হয় তাহলে কস আলফা 1, অর্থাৎ আর সমান আমি পেয়েছি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা টু দি পাওয়ার হাফ। এক্ষেত্রে আলফা সমান 0 ডিগ্রি, কস আলফা সমান হচ্ছে 1, কারণ কি কস 0 সমান হচ্ছে 1। তাহলে মানটা আসবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ টু দি পাওয়ার হাফ। তাহলে বর্গ নির্ণয়ের সূত্র অনুসারে পি প্লাস কিউ স্কোয়ার টু দি পাওয়ার হাফ, তাহলে এটা হচ্ছে পি প্লাস কিউ। অর্থাৎ দুটি ভেক্টরের যদি একই দিকে ক্রিয়াশীল হয়, তাহলে সেই ভেক্টর দুটির সিম্পল সমষ্টিগত রূপই হচ্ছে ভেক্টরটার লব্ধি। যদি দুটো ভেক্টর বিপরীত দিকে ক্রিয়াশীল হয়,
তাহলে লব্ধির মানটা কি হবে? তাহলে এক্ষেত্রে দুটি ভেক্টর বিপরীত দিকে ক্রিয়াশীল, তাহলে মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয় তাহলে কস 180 ডিগ্রি তোমার ত্রিকোণমিতি থেকে জেনেছে, এর মান হচ্ছে -1। তাহলে লব্ধির মানটা আমি এই সূত্র থেকে পাচ্ছি, আর সমান হচ্ছে p² + q² + 2pq cos আলফা ক্ষেত্রে -1 টু দি পাওয়ার হাফ। তাহলে হচ্ছে p + q² - 2pq টু দি পাওয়ার হাফ। তাহলে আমি এটা বলতে পারি p - q সূত্র থেকে তার স্কোয়ার টু দি পাওয়ার হাফ, আর অর্থাৎ আর সমান হচ্ছে p - q। অর্থাৎ ন্যাচারালি যে ভেক্টরটা আমি যে মান যেহেতু বার করতে চাই, যদি শুধু মান বার করতে চাই তাহলে আর মড মানটা হচ্ছে p ডিফারেন্স q, অর্থাৎ দুটি ভেক্টরের অন্তর্গত বা বিয়োগ ফলটাই আমি এক্ষেত্রে আর হিসেবে সূচিত করব। এবং দুটি ভেক্টর যদি পরস্পরের সাথে 90 ডিগ্রি থাকে, অর্থাৎ রূপটা এরকম, তাহলে তোমরা জানো যে cos 90 মানটা হচ্ছে 0, তাহলে আর এক্ষেত্রে হবে p² প্লাস শুধুমাত্র q² টু দি পাওয়ার হাফ, অর্থাৎ দুটি ভেক্টর সমকোণে থাকলে তাহলে এক্ষেত্রে আর এর মানটা হবে p² প্লাস q²। পরবর্তীকালে এই মানগুলো তোমরা অন্যভাবেও প্রমাণ করা যায় এবং এই মানগুলো যথেষ্ট ব্যবহারযোগ্য। আমরা এখনো পর্যন্ত যে টপিকগুলো দেখলাম সেই টপিকগুলো হচ্ছে ভেক্টরের স্কেলার রাশি, ভেক্টর রাশি, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, তারপরে আমরা দেখেছি ত্রিভুজ সূত্র থেকে বহুভুজ সূত্র, ভেক্টরের সামান্তরিক সূত্র এবং তার গাণিতিক রূপ। এখন আমরা আসব ভেক্টর বিভাজন। ভেক্টর বিভাজন হচ্ছে অনেকটা ভেক্টর সংযোজনের বিপরীতরূপী প্রক্রিয়া। তবে এই কথাটা সম্পূর্ণ সত্য নয়, কিন্তু কিছুটা হলেও সত্য। অর্থাৎ এর আগে আমরা যে কটাই দেখলাম ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র বা অন্যান্য জিনিস, তাতে কি করা হয়েছে, দুটি ভেক্টর নেওয়া হয়েছে বা দুয়ের অধিক ভেক্টর নেওয়া হয়েছে এবং তার লব্ধিকে আমরা নির্ণয় করেছি। তা এক্ষেত্রে একটা ভেক্টর থাকবে, সেই ভেক্টরটা বিভিন্নভাবে কিভাবে উপাংশে বিভাজিত করা হয় সেটা আমরা দেখব। আমরা বোর্ডের দিকে ফোকাস করি। তাহলে এখানে একটি সামান্তরিক কল্পনা করা হয়েছে এবং একটি ভেক্টর দেখানো হচ্ছে, ও এ দ্বারা আর ভেক্টরকে সূচিত করা হয়েছে। এর আর ভেক্টরকে আমি দুটো উপাংশ অর্থাৎ ও এম এবং ও সি এই বরাবর সূচিত করব। এক্ষেত্রে ও এ সমান হচ্ছে আর, এই যে ও এম এর সাথে ও এর যে অ্যাঙ্গেল রয়েছে সেটা আলফা, ও এর সাথে ও সির যে কোণ আছে সেটা বিটা। এই বরাবর পি দ্বারা সূচিত করা হচ্ছে উপাংশকে, এই বরাবর উপাংশকে কিউ দ্বারা সূচিত করা হচ্ছে। তাহলে প্রথমে আমি এই ত্রিভুজটির কথা কল্পনা করছি। ও এ বি, এই ত্রিভুজ থেকে আমি পাচ্ছি কোন বাহু, ত্রিকোণমিতির একটি সূত্র আছে, সেই সূত্রটা বলছে কোন বাহু এবং তার বিপরীত কোণের কোন বাহু এবং সেই বাহুটির বিপরীত কোণে সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। ঠিক আছে, তাহলে ত্রিভুজ হচ্ছে ও এ বি, এই ত্রিভুজটির একটি বাহু হচ্ছে, বাহুগুলি একটি নয়, বাহুগুলি হচ্ছে ও বি, এ বি এবং ও এ। খুব স্বাভাবিকভাবে ওসির সমান্তরাল এবং সমান করে এ বি টানা হয়েছে, সুতরাং ওসি আর এ বি এর ক্ষেত্রে আমি সমান বলতে পারছি, ও বি এবং এসি এর ক্ষেত্রে সমান আমি বলতে পারছি, সমান এবং সমান্তরাল করে অঙ্কন করা হয়েছে। এটা একটা সামান্তরিকই বলা যেতে পারে। সামান্তরিক এগুলো হচ্ছে বিপরীত বাহু। তাহলে আমি যেটা বললাম ত্রিকোণমিতির সূত্র অনুসারে, সেটা হচ্ছে কোনো
ত্রিভুজের ক্ষেত্রে কোনো বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাত সর্বদা কনস্ট্যান্ট হয় বা ধ্রুবক হয়। তাহলে এক্ষেত্রে একটি বাহু আমি কল্পনা করছি এবি, এবি হচ্ছে বা ওবি, ওবি হচ্ছে এই বাহুটা। তাহলে এই বাহুটা যদি ওবি হয় তাহলে ওবি বিপরীত কোণ কোনটা? এটা, অর্থাৎ ও এ বি। তাহলে ওবি বাই সাইন ও এ বি, এটা ত্রিভুজের অন্য একটি বাহু কি এবি। তাহলে এবি এবং এর বিপরীত কোণ হচ্ছে সাইন এ ও বি, এবং অপর একটি বাহু হচ্ছে বা অন্তিম বাহুটা হচ্ছে ও এ এবং তার বিপরীত কোণ যেটা সেটা হচ্ছে এ বি ও, এ বি ও। তাহলে এই তিনটে অনুপাত আমরা সমান বলছি ত্রিকোণমিতির সূত্র অনুসারে। এবার দেখো এই কোণটা হচ্ছে আলফা, এই কোণটা হচ্ছে বিটা, অর্থাৎ অ্যাঙ্গেল এ ও বি আলফা, অ্যাঙ্গেল ও এ বি হচ্ছে বিটা। তাহলে অ্যাঙ্গেল এ বি এম কি হবে? আলফা প্লাস বিটা, বিপরীত কোণদ্বয়ের সমষ্টি, বিপরীত কোণদ্বয়ের সমষ্টি। তাহলে ও বি এম একটি সরলরেখা, তাহলে এই কোণটা কত? 180 ডিগ্রি বা পাই। তাহলে অ্যাঙ্গেল ও বি এ কত? 180 ডিগ্রি বা পাই মাইনাস আলফা প্লাস বিটা। এবার এখানে বা এই চিত্রে মানগুলোকে রিপ্লেস করা হয়েছে। ও বি তারা পি সূচিত করছি, তাহলে পি বাই সাইন ও এ বি, ও এ বি সাইন বিটা। এ বি, এ বি হচ্ছে কিউ, কিউ বাই অ্যাঙ্গেল সাইন এ ও বি, তাহলে সাইন এ ও বি মানে হচ্ছে আলফা সমান সমান হচ্ছে আর বা অতিভুজ, তাহলে আর বাই সাইন এই যে কোণটা এ বি ও, অর্থাৎ সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা। এবার আমি এই অংশের সাথে এই অংশের তুলনা করছি, এই অংশটির সাথে এই অংশটির তুলনা করছি। তাহলে পি বাই সাইন বিটা সমান সমান হচ্ছে আর সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা। আর এখানে কিউ বাই সাইন আলফা সমান সমান হচ্ছে আর বাই সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা, অর্থাৎ এই অংশটার সাথে এই অংশটা। তাহলে এখানে পি বাই সাইন বিটা সমান সমান হচ্ছে আর সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা, আর কিউ বাই সাইন আলফা সমান সমান আর বাই সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে পি সমান সমান সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা, আর কিউ সমান সমান হচ্ছে আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে এখানে পি এর মানটা দেখানো হয়েছে। এখন সাইন অল সাইন ট্যান কস, একটা সূত্র আমরা জানতাম, অল সাইন ট্যান কস। অর্থাৎ সাইন, এক্ষেত্রে ত্রিকোণমিতি যারা পড়েছো তারা জানতে পারবে যে সাইন পাই মাইনাস থিটা সমান সমান হচ্ছে সাইন থিটা। তাহলে সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটাকে আমি লিখতে পারি আর সাইন আলফা প্লাস বিটা, আর কিউ সমান সমান হচ্ছে ঠিক একইভাবে সাইন আর সাইন আলফা প্লাস বিটা। তাহলে এইটা হচ্ছে, দেখো আমি ভেক্টর দুটিকে অর্থাৎ পি এবং আর কে পি এবং সাইন আলফার মাধ্যমে প্রকাশ করে ফেলেছি। ঠিক আছে, এক্ষেত্রে পি সমান সমান হচ্ছে আর সাইন বিটা সাইন আলফা প্লাস বিটা, এবং কিউ সমান সমান হচ্ছে আর সাইন আলফা প্লাস বিটা। এই আকারে আমি প্রকাশ করে ফেলেছি। এখন বলছে যে লম্ব উপাংশ ভেক্টরের বিভাজন। তাহলে দুটো উপাংশ যদি লম্বভাবে থাকে, অর্থাৎ দুটো উপাংশ যদি লম্বভাবে থাকে তাহলে কি হবে? এই চিত্রটা আমি দেখছি, কিউ পি আলফা বিটা, কোনটা যাবে? আলফা বিটার মধ্যে কোন কত হবে? 90 ডিগ্রি। তাহলে আলফা প্লাস বিটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে বিটা সমান সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে আমরা এই সূত্র থেকে পেয়েছি কি পি সমান সমান আর সাইন বিটা সাইন আলফা প্লাস বিটা। তাহলে সাইন
লম্ব উপাংশ, তাহলে এর মধ্যবর্তী কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আলফা প্লাস বিটা সমান হচ্ছে 90 ডিগ্রি। আর সাইন বিটা, বিটার জায়গায় আমি রিপ্লেস করে দিয়েছি 90 মাইনাস আলফা, তাহলে এটা হয়ে যাচ্ছে পি সমান হচ্ছে আর কস আলফা সাইন 90 মান হচ্ছে 1, আর কিউ সমান হচ্ছে আর সাইন আলফা, তাহলে আলফা তো থাকলো, সাইন 90 মান হচ্ছে 1, তাহলে পি হচ্ছে আর কস আলফা আর কিউ সমান হচ্ছে আর সাইন আলফা। তাহলে এরকম যদি দুটো ভেক্টর দেয়া থাকে, এই ভেক্টরটা যদি আর হয়, এই কোণটা যদি থিটা বা আলফা যাই হয় না কেন, তাহলে এটা পি এবং কিউ হলে তোমরা লিখে দেবে পি সমান হচ্ছে আর কস আলফা আর কিউ সমান হচ্ছে আর সাইন আলফা। এটা হচ্ছে সমকোণিক। যদি লম্ব উপাংশ থাকে দুটো ভেক্টরের মধ্যে, কোণ যদি 90 ডিগ্রি থাকে, তাহলে আমি একটি ভেক্টর অর্থাৎ আর কে এই রূপে বিভাজিত করতে পারি। এরপরে আমি চলে যাব ত্রিমাত্রিক দেশে স্থানাঙ্কের সাহায্যে একটি ভেক্টরকে কিভাবে প্রকাশ করা হবে। তাহলে ত্রিমাত্রিক দেশ মানে হচ্ছে সেক্ষেত্রে তিনটে মাত্রা অর্থাৎ এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস থাকবে, এবং সেই এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস দ্বারা আমি ভেক্টরগুলোকে, একটা অজানা ভেক্টরকে আমি ক্ষেত্রে প্রকাশ করব, স্থানাঙ্কের মাধ্যমে প্রকাশ করব। এক্ষেত্রে আমি আরও একটা কথা বলে দিই যে এই যে ভেক্টরগুলো যে প্রকাশ করব, সেই ভেক্টরগুলো প্রকাশ করার ক্ষেত্রে একক ভেক্টর লাগবে। একক ভেক্টর কি না, একক ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মান বা ম্যাগনিটিউড 1 শুধুমাত্র দিক আছে, অর্থাৎ একক মান সম্পন্ন ভেক্টর যার দিক বিদ্যমান কিন্তু যার মান হচ্ছে 1, সেই ভেক্টরকে আমি বলবো একক ভেক্টর। এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ, অর্থাৎ সিম্বলাইজ করা হয় আই ক্যাপ দ্বারা। ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল একক ভেক্টর হচ্ছে জে ক্যাপ, এবং জেড অক্ষ বরাবর ক্রিয়াশীল একক ভেক্টর হচ্ছে কে ক্যাপ। অর্থাৎ এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল একক ভেক্টর হচ্ছে জে ক্যাপ, এবং জেড অক্ষ বরাবর ক্রিয়াশীল একক ভেক্টর হচ্ছে কে ক্যাপ। ত্রিমাত্রিক দেশে স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ। ধরে নিই ওই একটি ভেক্টর আর দ্বারা সূচিত করা হয়েছে, একে আমি ত্রিমাত্রিক দেশে এক্স ওয়াই জেড অ্যাক্সিস বরাবর প্রকাশ করব। আমি তিনটে অক্ষ টানলাম, একটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল একক ভেক্টর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল একক ভেক্টর হচ্ছে জে ক্যাপ, এবং জেড অক্ষ বরাবর ক্রিয়াশীল একক ভেক্টর হচ্ছে কে ক্যাপ। আমি ওই ভেক্টরটির প্রজেকশন নিলাম এক্স ওয়াই তলে, লম্ব টানলাম এ এম, ও এমকে যুক্ত করলাম, এম বিন্দু থেকে ও এক্স অক্ষের উপরে এম এন লম্ব টানলাম, ওয়াই অক্ষের উপরে
এমপি লম্ব টানলাম, এটা আই, এটা জে, এটা কে। স্বভাবতই ওই ভেক্টর আর ও এক্স বরাবর ও এম হচ্ছে এক্স একক ভেক্টর আই ক্যাপ, তাহলে ও এন ভেক্টর সমান হচ্ছে এক্স আই, এবং ওপি ভেক্টর হচ্ছে ওয়াই জে। তাহলে ও এম ত্রিভুজ সূত্র অনুসারে ও এম সমান হচ্ছে ও এন প্লাস এন এম। তাহলে ও এম সমান হচ্ছে ও এন প্লাস এন এম। তাহলে ও এম সমান হচ্ছে আর ভেক্টর, ও এন হচ্ছে এক্স আই ক্যাপ, আর এন এম হচ্ছে ওয়াই জে ক্যাপ। তাহলে আমি ও এম সম্বন্ধে ধারণা লাভ করলাম। এখন এ এম, খুব স্বভাবতই আমি ও এন এর সমান করে এটা এ বিন্দু থেকে এর ওপর এ কিউ টানলাম। তাহলে এই মানটা আমি ধরে নিচ্ছি ও কিউ সমান হচ্ছে জেড। তাহলে ও কিউ ভেক্টর সমান কী হবে, জেড কে ক্যাপ। তাহলে আমি সম্পূর্ণটা যদি প্রকাশ করতে চাই, তাহলে এই যে ত্রিভুজ ও এম এ, ত্রিভুজ ও এম এ থেকে কী পাচ্ছি, ও এ থেকে পাই ও এ ভেক্টর সমান হচ্ছে ও এম প্লাস এম এ। তাহলে ও এম ভেক্টর সমান হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে, আর ও কিউ সমান হচ্ছে এম এ সমান হচ্ছে জেড কে। তাহলে আর ভেক্টর সমান হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এটা হচ্ছে একটি ত্রিমাত্রিক দিশের এক্স ওয়াই জেড ক্যাপ, অর্থাৎ তিনটে অক্ষ বরাবর আমি আর ভেক্টরকে প্রকাশ করলাম। এর পরবর্তীকালে আমি এগিয়ে যাব ভেক্টর প্রোডাক্ট অর্থাৎ ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্টের দিকে।